ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা ও মদিনা বর্তমান সৌদি আরবের ভূখণ্ডের মধ্যে রয়েছে। আর সে কারণেই সৌদি আরবকে বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের অভিভাবক মনে করা হয়। কিন্তু সেই সৌদি আরবই আবার মুসলিমদের চিরশত্রু আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু। শুধু তাই নয়, আমেরিকার সাথে গভীর সম্পর্কের সুবাদে গোপনে গোপনে ইসরায়েলের সাথেও সৌদি আরবের বেশ সখ্যতা রয়েছে। সৌদি আরব কিভাবে মুসলিমদের চিরশত্রু আমেরিকার বন্ধু হল, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। প্রথমেই বলে রাখা ভালো, অনেক মুসলিম মনে করেন সৌদি আরবের সমালোচনা করা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা, কারণ সৌদি আরব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরবের নাগরিক ছিলেন না, কারণ তিনি যে সময় ইসলাম প্রচার করেছেন তখন মদিনাকে কেন্দ্র করে যে ইসলামী রাষ্ট্রের জন্ম হয়েছিল তা প্রায় ১৫০০ বছরের পুরনো। আর আধুনিক সৌদি রাষ্ট্রের জন্মই হয়েছে ১৯৩২ সালে। সে হিসেবে সৌদি আরবের বয়স মাত্র ১০০ বছরও হয়নি। তাই সৌদি আরব কিভাবে মুসলমানদের শত্রুদের বন্ধু হল, সে বিষয়টি বুঝতে হলে সৌদি আরবের ইতিহাস ভালোভাবে বুঝতে হবে। বর্তমানে সৌদি আরব শাসনকারী রাজবংশ আল সৌদ নামে পরিচিত। আল সৌদ অর্থ হল সৌদ পরিবার। বর্তমানে এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় ১৫,০০০। এই সৌদ পরিবারের অধীনে মূলত ৩টি ধাপে রাষ্ট্র পরিচালিত হয়েছে। ১৭৪৪ সালে প্রতিষ্ঠিত প্রথম সৌদি রাষ্ট্র দিরিয়া আমিরাত নামে পরিচিত ছিল। সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সৌদের পুত্র এবং ধর্মীয় দিক থেকে প্রভাবশালী আব্দুল ওয়াহাবের মেয়ের বিয়ের মাধ্যমেই দুই পরিবারের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ইবনে সৌদ এবং আব্দুল ওয়াহাবের মধ্যকার মিত্রতার মাধ্যমে সেই প্রথম সৌদি রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তীতে অটোমান বা উসমানীয় সাম্রাজ্য এই অঞ্চলের ক্ষমতা গ্রহণ করার পর সেই প্রথম সৌদি রাষ্ট্র বিলুপ্ত হয়ে যায়। এরপর দ্বিতীয় সৌদি রাষ্ট্র নজদ আমিরাত হিসেবে পরিচিতি পায়। প্রথম সৌদি রাষ্ট্রের তুলনায় সেই দ্বিতীয় রাষ্ট্রের আকার কিছুটা ছোট ছিল। ১৮১৮ থেকে ১৮৯১ সাল পর্যন্ত প্রায় ৭৩ বছর দ্বিতীয় সৌদি রাষ্ট্র টিকে ছিল। সেই দেশের সর্বশেষ শাসক ছিলেন আব্দুর রহমান বিন ফয়সাল। পরবর্তীতে তার পুত্র আব্দুল আজিজ ইবনে সৌদ আধুনিক সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চল শুধুমাত্র আরব ভূখণ্ড হিসেবে পরিচিত ছিল। এখানে আলাদা দেশ বলে কিছু ছিল না। তারা সবাই আরব হলেও বিভিন্ন ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল। কিন্তু ব্রিটেন ও ফ্রান্সের মতো ঔপনিবেশিক শক্তিগুলো এখানকার গোত্রগুলোকে বিভক্ত করে ছোট ছোট জাতিরাষ্ট্র গঠন করতে শুরু করে। পরবর্তীতে ব্রিটিশদের গোপন মদদে আরবের ছোট ছোট রাষ্ট্রগুলো উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেরা স্বাধীন হতে থাকে। তখন মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের প্রভাব বিস্তার করতে তৎকালীন পরাশক্তি ব্রিটেন এই অঞ্চলের জাতিরাষ্ট্রগুলোতে পুতুল সরকার স্থাপন করে। বর্তমান সৌদি রাজবংশ ছিল সেই সব পুতুল সরকারগুলোর মধ্যে অন্যতম। অটোমানদের দুর্বলতার সুযোগে আরব গোত্রপতিরা ব্রিটেনের সহযোগিতায় বিদ্রোহ করেছিল। ১৯১৬ সালে সেই বিদ্রোহের সূচনা করেন তৎকালীন মক্কা নগরীর শাসক শরীফ হোসাইন বিন আলী। তার উদ্দেশ্য ছিল উসমানী খেলাফতের অবসান ঘটিয়ে সংযুক্ত আরব রাষ্ট্র গঠন করা। তার উদ্দেশ্য ব্যর্থ হলেও উসমানী খেলাফতের পতন ঘটে। অন্যদিকে এই অঞ্চলে উসমানীয়দের নিয়ন্ত্রণ থাকাকালীন সময়েই ১৯০২ সালে আধুনিক সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সৌদ রিয়াদ দখল করেছিল। পরবর্তীতে ইবনে সৌদ ওয়াহাবি মতাদর্শের ইখওয়ান নামক সৈন্যদলের সহায়তা নিয়ে ১৯১২ সালে আল আহসা দখল করে নেয়। এইসব সামরিক অভিযানের জন্য ইবনে সৌদ বিভিন্ন সময় ব্রিটেনের কাছ থেকে অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছে। এরপর ১৯২৬ সালে ইবনে সৌদের বাহিনী হেজাজ অঞ্চল দখল করে এবং সৌদ নিজেকে হেজাজের রাজা ঘোষণা করে। তখন আরব উপদ্বীপে সৌদি বংশের শাসনের বৈধতা আনার জন্য ইবনে সৌদ বিভিন্ন প্রভাবশালী গোত্রে ২২টি বিয়ে করেন। অবশেষে ১৯৩২ সালে হেজাজ ও নজদ অঞ্চল একত্রিত করে আধুনিক সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৩২ সালে প্রতিষ্ঠার সময় সৌদি আরব ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। সৌদি আরব তখন কৃষি ও হজ থেকে প্রাপ্ত রাজস্বের উপর নির্ভরশীল ছিল। তবে প্রতিষ্ঠার মাত্র ৫ বছরের মধ্যে সৌদি অর্থনীতিতে আমূল পরিবর্তন আসে। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল আবিষ্কারের পর সৌদি আরব রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত হয়। ব্রিটিশদের সহায়তায় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও তেল উত্তোলনের জন্য ইবনে সৌদ ব্রিটিশদের পরিবর্তে আমেরিকাকে প্রাধান্য দেয়।
1933 সালে আমেরিকার সহায়তায় সৌদির খনিজ তেল অনুসন্ধান শুরু হয়। 1938 সালে দাহরানের কাছে দাম্মাম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়। তখন ইবনে সৌদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অয়েল কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এবং সে বছর থেকেই সৌদি আরবে প্রথম বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানির নাম আরামকো। আরামকোর নামের ভেতরেই সৌদি আরবের সাথে আমেরিকার বন্ধুত্বের বীজ লুকিয়ে রয়েছে। আরামকোর পূর্ণরূপ হল অ্যারাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি। সৌদি রাজপরিবার, সৌদি আরব রাষ্ট্র এবং আরামকো কোম্পানির সত্তাকে আলাদা করাটা খুব কঠিন। এই কোম্পানির কারণেই মাত্র বিগত ৮০ বছরে সৌদি রাজপরিবার পৃথিবীর সবচেয়ে ধনী পরিবারে পরিণত হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের চেয়েও সৌদি রাজপরিবারের সম্পদের পরিমাণ কমপক্ষে ১৬ গুণ বেশি। অন্যদিকে আরামকো হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় খনিজ তেল উৎপাদক কোম্পানি। শুধু তেলের দিক থেকেই নয়, বিশ্বের সকল ধরনের কোম্পানির মধ্যেও আরামকো পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা এবং সবচেয়ে বেশি লাভজনক কোম্পানিগুলোর তালিকায় ১ নম্বরে রয়েছে। সৌদি আরব রাষ্ট্রের জন্মই হয়েছিল মূলত পশ্চিমাদের সহায়তায়, তাই সৌদিরাও তাদের পশ্চিমা বন্ধুদের কথা কখনো ভুলে যায়নি। ১৯৪৫ সালে আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট সৌদি আরবের প্রথম বাদশাহ আব্দুল আজিজের সাথে ঐতিহাসিক বৈঠক করেন। সেই বৈঠককে অয়েল ফর সিকিউরিটি চুক্তি হিসেবে ব্যাখ্যা করা হয়। তার মানে সৌদি আমেরিকাকে তেল দিবে আর আমেরিকা সৌদি রাজতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করবে। তখন থেকে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও সৌদি মার্কিন বন্ধুত্বে কখনো চির ধরেনি। ১৯৭৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলোর সম্মিলিত যুদ্ধের সময় আরব তেল উৎপাদক দেশগুলো পশ্চিমাদের উপর তেল নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে বিশ্বে তেলের দাম হঠাৎ করেই অনেক বেড়ে যায় এবং তেল বাজার আন্তর্জাতিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়। সেই অস্থির সময়েই ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়। সমঝোতার মূল বিষয় ছিল সৌদি আরব আন্তর্জাতিক বাজারে শুধু মার্কিন ডলারে তেল বিক্রি করবে। তেল বিক্রি করে পাওয়া বিপুল ডলার আবার মার্কিন অর্থনীতি ও সরকারি বন্ডে বিনিয়োগ করবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সামরিক সুরক্ষা, অস্ত্র এবং রাজনৈতিক সমর্থন দিবে। ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় সৌদি আরব তেল বিক্রি না করার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার ব্যাপক হারে বেড়ে যায়। তখন যদি সৌদি আরব আমেরিকার সাথে সেই পেট্রোডলার চুক্তি না করত, তাহলে হয়তো মার্কিন ডলার আজকের মতো এতটা শক্ত অবস্থানে আসতে পারত না। ১৯৭৯ সালে ইরানে মার্কিন সমর্থিত রেজা শাহের পতন ঘটার পর সৌদি আরব যুক্তরাষ্ট্রের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। কারণ তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র সৌদির কাছে বিপুল পরিমাণ উন্নত অস্ত্র বিক্রি করার সুযোগ পায়। ১৯৯০ সালে সাদ্দাম হুসেন কুয়েত আক্রমণ করার পর সৌদি আরব মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। কারণ সৌদি আরব ভয় পেয়েছিল যে ইরাকি সেনাবাহিনী হয়তো তাদের দিকেও অগ্রসর হতে পারে। তখন অপারেশন ডেজার্ট শিল্ড এবং অপারেশন ডেজার্ট স্টর্ম নামে দুটি পৃথক অভিযানে হাজার হাজার মার্কিন সেনা সৌদিতে অস্থায়ী ঘাঁটি তৈরি করে। সেই উপসাগরীয় যুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্রের সেনারা পুরোপুরি সৌদি আরব ত্যাগ করেনি। তৎকালীন সময়ের সৌদি বাদশাহ ফাহাদ এবং পরবর্তী বাদশাহ আবদুল্লার সাথে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিশেষ বন্ধুত্ব ছিল। ২০০১ সালে সৌদি নাগরিক ওসামা বিন লাদেন টুইন টাওয়ারে হামলা চালালেও সেই বন্ধুত্বে কোনো ফাটল ধরেনি। টুইন টাওয়ারে সরাসরি হামলাকারী ১৯ জন ব্যক্তির মধ্যে ১৫ জনই ছিল সৌদি নাগরিক। সে হিসেবে আমেরিকার টুইন টাওয়ার হামলার প্রতিশোধ নেওয়া উচিত ছিল সৌদি আরবে আক্রমণ করে। কিন্তু আমেরিকা সৌদি আরবের বদলে আক্রমণ করে ইরাকে এবং সৌদি সেই ইরাক আক্রমণে আমেরিকাকে সহায়তা করে। বর্তমানে সৌদি আরবে থাকা প্রধান মার্কিন ঘাঁটি হল প্রিন্স সুলতান এয়ারবেজ। রাজধানী রিয়াদের কাছে থাকা এই ঘাঁটিতে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সৌদি আরবে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনা হল এসকান ভিলেজ। এটি মূলত মার্কিন সামরিক প্রশিক্ষণ মিশন ও প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। এর বাইরে আরও বেশ কয়েকটি ছোট মার্কিন সামরিক কম্পাউন্ড বা প্রশিক্ষণ কেন্দ্র সৌদি আরবে রয়েছে। বর্তমানে সালমান বিন আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের বাদশাহ হিসেবে থাকলেও তার পুত্র মোহাম্মদ বিন সালমান ওরফে এমবিএসি আসলে দেশটির নেতৃত্ব দিচ্ছে।
এমবিএস সৌদি ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সম্পর্ক আরও গভীর হয়েছে। সেই সাথে এমবিএস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সাথেও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে। ৭ অক্টোবর হামাসের হামলার আগে সৌদি ইসরায়েল সম্পর্ক প্রায় চূড়ান্ত হয়েই গিয়েছিল, কিন্তু দীর্ঘ গাজা যুদ্ধের প্রেক্ষাপটে সেই সম্পর্ক আর আনুষ্ঠানিক হওয়ার সুযোগ পায়নি। সৌদি আরব আমেরিকার কাছ থেকে ন্যাটো জোটের মতো একটি বিশেষ দাবি দাওয়া আদায় করার জন্যই মূলত ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে রাজি হয়েছিল, যার মূল শর্ত ছিল সৌদি আরবে কোনো হামলা হলে সেটি আমেরিকার বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধের পরিস্থিতিতেই আমেরিকা তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে। সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশের সামরিক সক্ষমতা সরিয়ে আমেরিকা তার সর্বশক্তি প্রয়োগ করেছে ইসরায়েলকে রক্ষা করতে, কারণ আমেরিকা নিজেদের ক্ষতি করে হলেও ইসরায়েলের হয়ে যুদ্ধ করে। আমেরিকা কেন সবসময় ইসরায়েলের পক্ষ নেয় এবং ইসরায়েল কিভাবে আমেরিকার রাজনীতি নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।